ছবি আঁকার সিস্টেমটা একটু ফলো করেন। আমরা এখান থেকে শুরু করলাম। আমরা পুরোটা একবারে আঁকি। ছবিটা আমরা একসাথে আঁকার চেষ্টা করি। এখান থেকে প্রথমে পাকস্থলীটা এঁকে নেই। এই হলো পাকস্থলীটা আঁকলাম। এরপরে এখান থেকে এই যে দেখেন, খুব সহজ, একটু খেয়াল করলেই পারবেন। ঠিক আছে? এরপরে এটা এই আঁকার সিস্টেমটা এভাবে। এরপরে এখান থেকে একটা প্যানক্রিয়াস আঁকবো। এখান থেকে একটা গল ব্লাডার আঁকবো। আর এটা এখান থেকে লিভারটা এখানে। দেখেন, খুব শর্ট টাইমের মধ্যে আঁকা হয়ে গেল। এখন দেখেন, তাহলে এইটার নাম কি? পাকস্থলী। ইংরেজিতে বা মেডিকেলে বলা হয় গ্যাস্ট্রিক। মেডিকেলে বলা হয় গ্যাস্ট্রিক। এইটার নাম প্যানক্রিয়াস, বা বাংলায় বলা হয় অগ্ন্যাশয়। এরপরে প্যানক্রিয়াসের মাথাটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এইটাকে বলা হয় যকৃৎ বা লিভার অথবা হেপাটিক। যকৃৎ, লিভার বা হেপাটিক। এটাকে বলা হয় গল ব্লাডার বা পিত্তথলি। গল ব্লাডার বা পিত্তথলি। এই যে বড় যেটা নালী, জাকির হোসেন বলেন তো এই বড় নালীটার নাম কি? বলতে পারবেন? এটার নাম হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন অথবা বৃহদান্ত। আর ছোটটাকে বলা হয় স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত। এই নিচে যেটা দেখা যায় এটার নাম অ্যাপেন্ডিক্স। আর
যেখান থেকে আমাদের মলটা বের হয়ে যায় সেটাকে বলা হয় রেকটাম। বাংলায়ও লিখতে পারেন রেকটাম। আর যেখানে মলটা ক্ষুদ্রান্ত থেকে ঢেলে দেয় সেটার নাম হচ্ছে সিকাম। সিকাম এবং রেকটাম। এরপরে দেখেন আমাদের যে পাকস্থলী আছে, এই পাকস্থলীটা একেবারে আমাদের মুখ গহ্বর থেকে খাবারটা খাওয়ার পরে এই পাকস্থলীর মধ্যে এসে প্রবেশ করে। প্যানক্রিয়াসের ভিতরে 3টা রস আছে। প্যানক্রিয়াসের মধ্যে 3টা রস আছে। একটা রসের নাম ট্রিপসিন, একটার নাম অ্যামাইলেস, আর একটার নাম লাইপেস। ট্রিপসিন, অ্যামাইলেস, লাইপেস। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে 2টা রস আছে। এখানে আছে 2টা রস। একটার নাম হলো ইনসুলিন, আর একটা হচ্ছে গ্লুকাগন। ইনসুলিন আর গ্লুকাগন। ইনসুলিনটা রক্তে চিনির পরিমাণ কমায় এবং গ্লুকাগনটা রক্তে চিনির পরিমাণ বাড়ায়। এরপরে আসি আমরা ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্তের আবার 3টা পার্ট। 1 নম্বর পার্ট হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলা হয় ডিউডেনাম। তারপরে জেজুনাম, তারপরে ইলিয়াম। প্রত্যেকটাই বাংলা লেখা যাবে, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। বৃহদান্ত্রের 6টা পার্ট। পার্ট নাম্বার 1 এখানে সিকাম, এখান থেকে উপরের দিকে ওঠে এই জন্য বলা হয় অ্যাসেন্ডিং। এখান থেকে এদিকে আড়াআড়ি যায় এই জন্য এটাকে বলা হয় ট্রান্সভার্স। এখান থেকে নিচে নামে এইটাকে বলা হয় ডিসেন্ডিং। আর এখান থেকে ঘুরে আসে এই জন্য এটাকে বলা হয় সিগময়েড। তাহলে কি পাইলাম? সিকাম, অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং, সিগময়েড এবং রেকটাম। এই 6টা পার্ট হচ্ছে বৃহদান্ত্রের। এবার আমরা দেখি আমার বইয়ে কি প্রশ্ন আছে। বইয়ের প্রশ্নটা হলো পরিপাকতন্ত্র কি? ছকের মাধ্যমে পরিপাকতন্ত্রের বর্ণনা করো। এখানে অনেকগুলি প্রশ্ন আছে। প্রশ্নগুলো আমরা দেখি। ক্ষুদ্রান্ত্রের বর্ণনা দাও। এরপরে আছে পরিপাক কি, আমাদের পরিপাক ক্রিয়া কিভাবে সংগঠিত হয়। তারপরে হজমের যে বিভিন্ন উপায় এইগুলো নাম দেওয়া আছে এবং পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশের বর্ণনা, কাজ। তার মানে এই একটা ছবি বুঝলে এই চ্যাপ্টার থেকে যতগুলো প্রশ্ন আসবে সবগুলো প্রশ্নই উত্তর দেওয়া সম্ভব। এই ছবিটার বা এইটার যে তন্ত্রটা, পরিপাক তন্ত্রটা যদি আমরা বুঝি, এই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন আসলে সেই কোশ্চেনের
উত্তর দেওয়াই সম্ভব। তাহলে আমরা দেখি, আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো প্রথমে আমরা মুখে মুখে দিয়া চিবাই, অর্থাৎ দাঁত দিয়ে এটাকে ছোট ছোট করে টুকরা টুকরা করি। টুকরা করার পরে এগুলোকে আমরা আস্তে আস্তে, যখন মনে করি আমাদের মুখ থেকে টায়ালিন নামক এক ধরনের রস এটার সাথে মিক্স হয়, মিক্স হওয়ার পর যখন আমার ব্রেন সায় দেয় যে হ্যাঁ এখন এটা গিলে ফেলার উপযোগী হয়েছে, তখন এটাকে আমরা গিলতে যাই। যখনই আমরা গিলতে যাই, আমরা যখন গলা থেকে গেলার জন্য চাপ দেই, আমাদের গলায় ঠিক এখানে আইসা পাকস্থলীর মুখে একটা ঢাকনা আছে। এই ঢাকনাটা দুইটা নালী থেকে আসছে, শ্বাসনালী থেকে এবং খাদ্যনালী থেকে। শ্বাসনালী থেকে আসেও এখানে জয়েন্ট হয়েছে, খাদ্যনালী থেকে এসেও এখানে জয়েন্ট হয়েছে, হয়ে এখান থেকে আবার দুইটা পার্ট হয়ে গেছে। যার কারণে যদি কোনো কারণে আমরা মুখ থেকে না খেতে পারি, নাক দিয়ে আমাদের পাইপের মাধ্যমে পাকস্থলীতে খাবার পাঠানো সম্ভব। যদি এখানে এই বিকল্প ব্যবস্থা না থাকতো, কেউ যদি মুখ থেকে খেতে না পারতো, তার আর বেঁচে থাকা সম্ভব হতো না। এই জন্য সৃষ্টিকর্তা কি করলেন, এখানে ইপিগ্লোটিস নামে, ইপিগ্লোটিস নামে একটি পাশ দিয়ে দিয়েছেন। এটা সবসময় খাদ্যনালীর মুখে ঢাকনা আকারে থাকে, যাতে উপরের দিকে আমাদের পেটের দুর্গন্ধটা না আসতে পারে। খাদ্যনালীর মুখটাকে সবসময় ঢেকে রাখে। আর আমরা যখন কোনো খাবার খাই, খাবারটা চিবানোর পরে যখন আমরা ডোক গিলি, এই ডোক গেলার সময় ওই ঢাকনাটা খুলে যায় এবং খুলে গিয়ে শ্বাসনালীর মুখটাকে আটকায় ধরে, যাতে খাবারের কোনো অংশ শ্বাসনালীর মধ্যে চলে যেতে না পারে। অসাবধানতাবশত যদি কোনো কারণে দুই একটা খাবার শ্বাসনালীতে কখনো চলে যায়, সেক্ষেত্রে শ্বাসনালীর মধ্যে সে থাকতে পারে না, হেক্সির মাধ্যমে, কাশির মাধ্যমে এটাকে আবার ওখান থেকে বেরিয়ে আসে। তা আমরা গেলার পরে খাবারটা আসলো কোথায়? পাকস্থলীতে। পাকস্থলীতে আসলে পাকস্থলীর ভিতরের অংশে একটা লেয়ার আছে, একদম পিচ্ছিল পিচ্ছিল এক ধরনের পদার্থ, যেটাকে বলা হয় মিউকাস মেমব্রেন। বলা হয় কি? মিউকাস মেমব্রেন। এই মিউকাস মেমব্রেন বা এক ধরনের পিচ্ছিল পদার্থ থাকার কারণে আমাদের পাকস্থলীতে কোনো খাবার ওর সাথে লেগে থাকতে পারে না। পিচ্ছিল হওয়ার কারণে ওটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়। যখন নিচের দিকে নেমে যায়, এই যে সি এর মতো এই ভাঁজের এখানে যখন আসে, অর্থাৎ এই ভাঁজটার নাম কি? ডিওডেনাম। এটার নাম কি? ডিওডেনাম। এক নম্বরের নাম হলো ডিওডেনাম। এই যে ডিওডেনাম এক নম্বর। এই ডিওডেনাম বা সি এর মতো যে অংশটুকু, এই অংশটুকু বাদ দিয়া বাকি যা থাকবে, বাকি যে নাড়িটা থাকবে, এই নাড়িটা পাঁচটা ভাগ করে তিনটা ভাগ হচ্ছে জেজুনাম আর দুইটা ভাগ হচ্ছে ইলিয়াম। তার মানে এটা হচ্ছে 2, এইটা হচ্ছে 3। তাহলে এখানে আমরা ক্ষুদ্রান্তের তিনটে অংশ পেলাম, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিওডেনাম সি এর মতো অংশটুকু, এরপরে যা থাকবে নাড়ি, এটাকে 5 ভাগ করে 3 ভাগ হচ্ছে জেজুনাম আর 2 ভাগ হচ্ছে ইলিয়াম। এরপরে এখান থেকে যখন আস্তে আস্তে আমাদের সেই খাদ্যের মণ্ডটা, অর্থাৎ আমরা মুখ থেকে চাবাইয়া এটাকে একটা মণ্ড আকারে তৈরি করলাম, পাকস্থলীতে গেল। পাকস্থলীর যে মিউকাস মেমব্রেন, এখান থেকে এক ধরনের অ্যাসিড সিক্রেশন হয়। এই অ্যাসিডটা আমরা যখন খাবার গ্রহণ করি তার এক ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট আগে সিক্রেশন হয়, যাতে আমাদের খাবারটা হজম করতে আগের থেকেই প্রস্তুতি নেয়। এই জন্য খাবারের সময়টা সবসময় আমাদের একই হওয়া উচিত, যাতে এলোমেলো টাইমে আমরা যারা খাবার খাই তাদের কিন্তু এই যে গ্যাসের সমস্যাটা খুব বেশি হয়। এই জন্য এলোমেলো টাইমে খাবার খাওয়া যাবে না। এবারে এখান থেকে পাকস্থলীর মধ্য থেকে বিভিন্ন রকমের হজম রস, এটা অ্যাসিড সহ, অর্থাৎ এখানে একটা অ্যাসিড সিক্রেশন হয়ে
খাবারটাকে হজমের উপযোগী করে এইটা আস্তে আস্তে নিচের দিকে পাঠায় দেয়। নিচের দিকে এখান থেকে যখন রওনা হয়, এখানে আছে প্যানক্রিয়াস, কিনিয়া, তিনটা রস নিয়া, ট্রিপসিন, অ্যামাইলেস, লাইপেজ। এই ট্রিপসিন, অ্যামাইলেস, লাইপেজ এ কি করে? ট্রিপসিনটা শর্করাকে হজম করার জন্য সহায়তা করে। অ্যামাইলেস কি করে? আমিষকে হজম করার জন্য সহায়তা করে। আর লাইপেজ চর্বি হজম করার জন্য সহায়তা করে। তো এখান থেকে খাবারটা যখন রওনা হয়, কতটুকু খাবার এখান থেকে যাচ্ছে সেইটাকে নির্ধারণ করে কি পরিমাণ ট্রিপসিন বা অ্যামাইলেজ বা লাইপেজ লাগবে, সেই পরিমাণ রস এই প্যানক্রিয়াস এখানে সেক্রেশন করে। এদিকে লিভার থেকে আমাদের যে রক্তের কণিকাগুলো মারা যায়, তার একটা অংশ এখানে জমা হয় পাকস্থলীর ভিতর, গল ব্লাডারের মধ্যে জমা হয়ে এইটা পিত্ত রস আকারে ধারণ করে। এই পিত্ত রসও আমাদের খাদ্য হজমে সহায়তা করে, যার কারণে আমরা পিত্ত রসটা এখান থেকে আস্তে আস্তে সেক্রেশন হইয়া এটাও আমাদের খাদ্য হজমে সহায়তা করে। যখন আমরা খাবারের অতিরিক্ত খাবার গ্রহণ করি, তখন পিত্তরসটা অতিরিক্ত আকারেই সিক্রেশন করে। অর্থাৎ প্যানক্রিয়াস যখন মনে করে যে পরিমাণ খাবার খেয়েছি তার একার পক্ষে হজম করা সম্ভব না, তখন একে সিগন্যাল দিলে বেশি করে রস সিক্রেশন করে। এখন আমরা দেখি এর মাথায় যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, দুইটা রস নিঃসরণ করে, একটা হচ্ছে এখানে এসে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এখান থেকে যে রসটা, ইনসুলিনটা কি করে? রক্তে আমাদের যদি অতিরিক্ত চিনি হয়ে যায়, সেই চিনির পরিমাণটাকে কমায়। অর্থাৎ যাদের ডায়াবেটিস হয়, বুঝতে হবে তাদের ইনসুলিন সিক্রেশন হচ্ছে না, শরীর থেকে ইনসুলিন সিক্রেশন যেটা না হওয়ার কারণে অতিরিক্ত যে শরীরের যে চিনিটা, এই চিনিটাকে আর মানে সে ওখান থেকে ডাইভার্ট করে সমস্ত শরীরের সমস্ত কোষকে যে খেতে দিবে, সেটা আর তার পক্ষে সম্ভব হচ্ছে না। এরপরে আমাদের এই মন্ডটা আস্তে আস্তে এই ক্ষুদ্রান্তের ভিতরে সামনের দিকে অগ্রসর হয়। ক্ষুদ্রান্তের মধ্যে আবার অসংখ্য ছোট 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 অসংখ্য ছিদ্র আছে, এরকমের ছিদ্র আছে। এই ছিদ্র থেকে যখন এই মন্ডটা সামনের দিকে অগ্রসর হয়, এটার ভিতরে ভাঁজ থাকে, হস্টেশন থাকে। হস্টেশন থেকে ভাঁজ থেকে আস্তে আস্তে সিক্রেশন হওয়ার সময় এই মন্ডটা সামনের দিকে আগায়, এবং এখান থেকে যে রসটা, যে খাবারের যে মূল নির্যাসটা, অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, যা কিছু আমাদের শরীরের জন্য দরকার, সবকিছু এই ক্ষুদ্রান্তের ভিতর থেকে, ওখান থেকে সেই ছিদ্র থেকে বাইরে বেরিয়ে যায়। এবং বাইরে বেরিয়ে গেলে এই ক্ষুদ্রান্তের উপরে পাতলা একটা পর্দা বা আবরণ থাকে। এই যে পর্দা বা আবরণ, এই পর্দা আবরণটা কি করে? এর গায়ে অসংখ্য রক্তনালী, রক্তের চিকন নালী, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় জালিকা রাশি, ক্যাপিলারি। মেডিকেলের ভাষায় বলা হয় কি? ক্যাপিলারি বা জালিকা রাশি। এই জালিকা রাশি কি করে? খাবারের যে সেই নির্যাসটা, সেটা শোষণ করে নিয়ে যায় এবং সেখান থেকে নিয়ে বড় রক্তনালীর দিকে অগ্রসর করে। বড় রক্তনালীগুলোর মাধ্যমে সমস্ত শরীরে, এই রক্তের মাধ্যমে আমাদের শরীরের সেই খাবারের যে নির্যাস, সেটাকে আমাদের শরীরের সমস্ত কোষকে প্রোভাইড করে এবং সমস্ত কোষ সেটাকে গ্রহণ করে সে আমাদের শরীরের শক্তি সঞ্চার করে, আমাদের শরীরের সমস্ত দুর্বলতাকে কাটিয়ে আমাদের শরীরের সেলগুলোকে ডেভেলপ করে, আমাদের শরীরের মাসেলগুলোকে ডেভেলপ করে আস্তে আস্তে আমাদের শরীরকে সুস্থ রাখে। আর বাকি যেটা থাকে মল আকারে 5% যে মল থাকে, 5% পানি সহ শরীরের যে খাবারটা খেলাম, সেই খাবারের যে মন্ডটা, অর্থাৎ যেটা বর্জ্য আকারে আস্তে করে আইসা এই সিকামে ঢেলে দেয়। সিকাম আস্তে আস্তে উপরের দিকে অ্যাসেন্ডিং করে, এখান থেকে ট্রান্সভার্স করে, এখান থেকে ডিসেন্ডিং করে, এখান থেকে সিগময়েড করে, এবং রেকটামে যখন এই মন্ডটা বা এই মলটা আসে,
খাদ্যের অতিরিক্ত নির্যাসটা আসে, এই রেকটামে আসলে আমাদের মলত্যাগের ব্যাগ হয় এবং আমরা তখন মলত্যাগের মাধ্যমে শরীর থেকে বজ্রটাকে বের করে দেই। এই হচ্ছে মোটামুটি আমাদের পরিপাকতন্ত্রের বর্ণনা। আর সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের ক্লাস শেষ করছি।